পারবো কিনা আমি সত্যি জানি না, কারণ আমি নিজেও স্টুডেন্ট, এখনো সব কিছু জানি না। তো দেখো 3.1 দিয়ে শুরু করি, যেহেতু এক্সামও তোমার আছে। প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতির কিছু ইতিহাস আছে, যেইটুকু হচ্ছে তুমি পড়ে নেবা, প্লাস আমার বই দাগান আছে, আমি দিবনি এমসিকিউ কিভাবে আসে গাইড থেকে। তোমার বড় কথা নিজে পড়া লাগবে, বইয়ের সাথে ভালো সম্পর্ক করা লাগবে, বই পড়বা। 3.2 মুজিবুর স্যারের বই আছে হচ্ছে সংখ্যা পদ্ধতির নিউমেরাল সিস্টেম, সংখ্যা পদ্ধতি। এই প্রশ্নটা ডিরেক্ট হচ্ছে ক নাম্বারে আসে, যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, বুঝছো? তো সংখ্যাটা হচ্ছে আসলে সংখ্যা লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে সংখ্যা পদ্ধতি বলে। কিন্তু এইভাবে যদি ডিরেক্ট লেখো, একটু সাজায় গোছায় না লেখো, তো স্যার মার্ক দেবে না। তো যার জন্য আমরা একটু মেকআপ করবো, বই দেখবো, একটু মেকআপ করে সাজায় গোছায় লেখা আছে। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক, মানে হচ্ছে ডিজিট আর কি। ডিজিটাল শব্দটা কই থেকে আসছে জানো? ডিজিটাল শব্দটা আসছে ডিজিট থেকে। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ব্যবহার করে সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে, এটা মুখস্থ করো, বড় কথা, আমার মুখস্থ নেই, বই থেকে পড়াচ্ছি। ব্যবহার করে সংখ্যা গণনা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা গণনা, লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এই প্রশ্নটা ডিরেক্ট ক নাম্বারে আসবে, অনেক সময় অনেক বোর্ডে আসবে। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে দুইটা জিনিস, সংখ্যা, অঙ্ক। সংখ্যা কাকে বলে বলতে পারো? একটু ভাবো যে সংখ্যা আসলে কাকে বলে। ছোটবেলা থেকেই তো সংখ্যা নিয়ে অঙ্ক, যোগ, বিয়োগ, অনেক কিছু সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে। তো সংখ্যার সংজ্ঞাটা কি জানা আছে? এই সংখ্যার সংজ্ঞাটাও ডিরেক্ট ক নাম্বারে আসে। সবাই সংখ্যার সম্পর্কে জানে, কিন্তু ডেফিনেশন, একটা জিনিসকে ডিফাইন যখন করতে বলে তখন আসলে আমরা আটকে যাই। তো সংখ্যার সংজ্ঞা হচ্ছে, সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একটা উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এই সংজ্ঞাটাও মুখস্থ করে নেবা। সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ বা পরিমাপ। দেখা মনে হয় বোঝা যাচ্ছে না, ক্যামেরা, ফোনের ক্যামেরা ভালো না, তো এমনি মুখে বলতেছি, ওইটা শোনার বই তো আছেই। গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে সংখ্যা। তোমার গাইডে দেখবে, একটা গাইড কিনে নেবে অবশ্যই। গাইড থেকে একটা যে চ্যাপ্টার যখন পড়বা, একটা চ্যাপ্টার বইটা রিডিং পড়বা, প্লাস ওই পেজ থেকে কি কি ক আসছে, কি কি এমসিকিউ আসছে, খ আসছে, সেগুলো কালার পেন দিয়ে মার্ক করবা। তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো একটা প্রিপারেশন হবে, প্রিসাইজ একটা প্রিপারেশন হবে। তাহলে এইগুলা বইয়ে মার্ক করে রাখবা যে এইগুলা কতে আসবে। সংখ্যার সাথে আরেকটা জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে অঙ্ক, ডিজিট। ইংলিশ হচ্ছে ডিজিট, ডিজিট বা অঙ্ক। এইটাও ক নাম্বারে আসে, ডিজিট বা অঙ্ক। ডিজিট বা অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে ডিজিট বা অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম
প্রতীকী হচ্ছে ডিজিট বা অঙ্ক। তাহলে অঙ্ক কয়টা জানো? অঙ্ক হচ্ছে 0 থেকে মেবি 9 পর্যন্ত 10টা। ডিজিট কয়টা? 10টা। যেমন কোন কলেজে 1745 জন ছাত্র আছে, তাহলে উদাহরণ হচ্ছে 1745 জন ধরো ছাত্র আছে। 1745 একটি সংখ্যা এবং ইন্ডিভিজুয়ালি এক একটা ডিজিট, 7 একটা ডিজিট, 4 একটা ডিজিট, 5 একটা ডিজিট এবং 1745 এখানে 1745 একটি সংখ্যা। সরি, এই উদাহরণটা মনে হয় সংখ্যার সাথে যাবে। আচ্ছা, আমি কারেকশন করে দিচ্ছি। তাহলে ধরো একটা কলেজে 1745 জন ছাত্র আছে। 1745 জন ছাত্র আছে, এখানে 1745 এটা একটা সংখ্যা। এখন যে সংখ্যাটা গঠিত হয়েছে, সংখ্যাটা কি নিয়ে গঠিত হয়েছে? ক্ষুদ্র ক্ষুদ্র ডিজিট নিয়ে না? 1 আছে একটা ডিজিট, 7 একটা ডিজিট, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, ডিজিটের অঙ্ক একই। তো অঙ্ক বা ডিজিট হচ্ছে আসলে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 1 2 3 4 10টা আছে এখানে। তো এইগুলা এক একটা ডিজিট বা অঙ্ক, আবার এক একটা সংখ্যা। এরপরে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখানে আরেকটা সংখ্যা আছে, কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। তোমার যদি এত ছোট সংখ্যা না লিখতে মন চায় তাহলে তুমি 1 মার্কের জন্য একটু বড় করে লিখতে পারো। তো শুনে নাও, কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। আশা করি ভালো মতো বোঝাতে পারিনি, তারপরেও যতটুকু বোঝাইছি মনে রাখার চেষ্টা করো। জ্ঞানমূলক তো, এইভাবে তোমার কেউ ধরে জিজ্ঞাসা করবে না ব্যাখ্যা করতে অঙ্ক বা ডিজিট কি, তো লাগবে না। তো এরপরে আসলে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ নিউমেরাল সিস্টেম। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার, একটা পজিশনের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে নন পজিশনাল মানে স্থানীয় মান। পজিশন শব্দের অর্থ হচ্ছে স্থান, তো স্থানীয় মানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। স্থানের উপর ভিত্তি করে একটা নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। তাহলে সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে নন পজিশনাল আর একটা পজিশনাল। নন পজিশনাল কোনগুলো জানো? রোমান সংখ্যা, আই যেখানেই থাকুক আয়ের মান কিন্তু চেঞ্জ হয় না। একটা নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। আগে নন পজিশনালটা আমরা আগে ব্যাখ্যা করি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, টালি। টালি হচ্ছে, আচ্ছা রোমান সংখ্যা দিয়ে বোঝাই, দেখো আই ভি। নরমালি আমরা যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা পড়ি, একক, দশক, শতক, তো এখানে দেখো 567 এর মান কত? এর নিজস্ব স্থানীয় মান কিন্তু 5, কিন্তু এই যে একটা ঘরে আছে, এই জায়গাতে আছে, এই ঘরের ওয়েটেজ কত? 100। তাহলে 5 × 100 500। 6 এর মান কিন্তু 6, কিন্তু যে ঘরে আছে ওই ঘরের একটা ওয়েটেজ স্থানীয় মান আছে, এই ঘরের মানটা হচ্ছে দশক। তাহলে 6 × 10 60, আর 7 এককের ঘরে আছে আর মান 7, 7 × 1 7, আলটিমেটলি হলো 567। তো এইভাবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানের কোনো মান নাই। আই শব্দের অর্থ এক, আই যেখানেই থাক একই। দেখো আই 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 1 2 3, এই আই দিয়ে এই যে আই 1, আই আই 2, এই আই দ্বারা কি অন্য কিছু বোঝাচ্ছে না? ইন্ডিভিজুয়াল তুমি এই আইটা নিয়ে যদি অন্য জায়গায় বসো আই একই অর্থ হবে। এখানে বোঝাচ্ছে না এটা 1 এটা 20। তো এটাই হচ্ছে নন পজিশনাল, অর্থাৎ পজিশনের উপর কোনো কিছু নির্ভর করতেছে না। টালির ক্ষেত্রেও তাই,
টালি তো রোমান থেকেই আছে, তবে টালিতে তোমার হচ্ছে 1 2 3 4 এইভাবে 4টা দিয়ে বোঝানো হয়, তারপরে দাগ দিয়ে 5 বোঝানো হয়, 1 2 3 4 5 এইভাবে টালি। তো আই যেখানে ইউজ হোক, আই আই এককে রিপ্রেজেন্ট করবি, বুঝতে পারছো? আলাদা কোনো স্থানের যে একটা মান থেকে ওয়েটেজ দিয়ে গুণ করে এইভাবে আমাদের একক দশকের মতো গুণ হবে, এইভাবে হবে না। তো এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাদের বইয়ে বেশি কিছু বলা নাই, জাস্ট সংজ্ঞাটুকু আছে, সংজ্ঞাটা মুখস্থ করে নেবা, একটা ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া নেবা। আমি জানি না আমি সঠিকভাবে ঠিকঠাক হয়তো বোঝাতে পারিনি, একটু নিজে বোঝার চেষ্টা করো, বা অন্য কোনো স্যারের ক্লাস করলেও হয়তো তারা ডিফারেন্ট ওয়েতে তোমাকে বোঝাতে পারবে। তো আমি যতটুকু বোঝাইছি এতটুকু মনে রাখার চেষ্টা করবা। এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানের মানের উপর ভিত্তি করে। এখানে আছে 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা যেটা পড়ি আর কি, বাইনারি। বাইনারির ভিত্তি কত জানো? 2। ভিত্তি নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, দেন ডেসিমাল, দেন হচ্ছে হেক্সাডেসিমাল। এই গেল হচ্ছে তোমার প্রকারভেদ। দেখো বইয়ে আরো সুন্দর করে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বোঝানো আছে, বই পড়ার অভ্যাসটা করবে। আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না তোমার। যেমন দেখো হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, টালি, উদাহরণগুলো মনে রাখা লাগবে, উদাহরণ অনেক সময় এমসিকিউ আসে। বর্তমানে এই সংখ্যা পদ্ধতির প্রচলন নেই বললেই চলে। এই পদ্ধতিতে শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। এতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না, অর্থাৎ শুধু অঙ্কটাই গুরুত্ব পায়, যেইখানেই বসুক ওই অবস্থানটা কোনো গুরুত্ব পায় না। ফলে স্থানের উপর নির্ভর করে অঙ্কগুলোর মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 27-এর রোমান সংখ্যা হচ্ছে এক্স এক্স ভি আই আই। এখানে এক্স হচ্ছে 10, তাই 20 ইজ ইকুয়াল টু 2টি 10। এক্স এক্স, এক্স এর মান কত? রোমান সংখ্যাতে এক্স এর মান 10, 20 হচ্ছে এক্স এক্স, দুইটা এক্স, তাহলে 20 হয়ে যাচ্ছে। এবং 7 ভি আই আই, 7, যা নিজস্ব মানের উপর ভিত্তি করে উপস্থাপিত, অর্থাৎ স্থানের কোনো ওয়েটেজ স্থানীয় মান দিয়ে গুণ করা লাগেনি। এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আছে এখানে। এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয়, সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে। যেমন 7 যদি এককের ঘরে বসে তাহলে তার মান 7, দশকের ঘরে বসলে 70, আবার শতকের ঘরে বসলে 700, হাজারের ঘরে বসলে 7000। তো যেই ঘরে বসতেছে আলটিমেটলি সেইটার মান দ্বারা গুণ হচ্ছে, যার ফলে এটা মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মান ভ্যারি করে। তো এখানে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য কি কি দরকার, এইখানে এটা খ নাম্বারেতে আসে। একটা সংখ্যার মান বের করার জন্য কি কি দরকার? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। এই প্রশ্নটা তোমাদের হচ্ছে খ নাম্বারে দিবে, তো এটা খাতায় তুলে নিও বা মুখস্থ করে এখানে যা লিখছিলাম মনে রাখবা আর কি। তো আমার প্রশ্ন লেখা আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন হয় তা লেখো। এটা হচ্ছে খ নাম্বারে আসে। কোশ্চেনটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান, ওই যে আমরা একক দশক হিসাব করছি না, ওই রকম আর কি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। তো এটা খ নম্বরে আসবে। পজিশনাল সংখ্যার কোন সংখ্যার মান বের করার জন্য মূলত কয়টা জিনিস প্রয়োজন বলো তো? 3টা জিনিস প্রয়োজন। ধরো 762।
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান বের করার জন্য তিনটা জিনিস প্রয়োজন। এক নম্বর হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। 768 একটা সংখ্যা না, এই যে অঙ্ক ব্যবহার করছি, 7 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, তাহলে এই অঙ্কগুলো আটের মান কত? 8। নর্মালি এখানে যদি আমি লিখি 8, তুমি এটার মান কত বলবা? 8 না। যদি লিখি 6, তাহলে এর মান কত? 6। কিন্তু যখন ঘর টু ঘর, ঘরে বসছে একটা ঘরে, এই ঘরের জন্য একটা মান পাইছে, ওটা পরে আসতেছে। তাহলে প্রথমত কি লাগবে? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যে নিজস্ব মান, অঙ্কগুলোর বই আরো সুন্দর করে এটা অ্যান্সার করা আছে, বই দেখে পড়ে নেবা যাতে পরে খ নম্বরে নিজে একটু ইম্প্রোভাইজ করে অ্যান্সার করতে পারো। অঙ্কগুলোর মান। 2 নম্বরে কি লাগবে? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এখন বেস নিয়ে আমরা একটু পরে কথা বলি, জাস্ট মনে রাখো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আমরা কি রকম সংখ্যা পদ্ধতি ইউজ করি জানো? ডেসিমাল, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 10 করে গুণ হয় না, এই মানে 0, 10 টু দি পাওয়ার 0 1, 10 টু দি পাওয়ার 1 10, 10 টু দি পাওয়ার 2 100, 100 1000, এরকম করে আমরা গুণ করি না, এই 10। বাইনারিতে যেমন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 এর উপরে স্কয়ার, 2 টু দি পাওয়ার 4, এরকম করে ঘরের মানগুলো বাড়ে। তোমরা বেস নিয়ে একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? তারপরে আসলো 3 নাম্বার, হচ্ছে এই তিনটা জিনিস লাগে। 3 নম্বরে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। প্রথমে অঙ্ক, এই অঙ্কর একটা নিজস্ব মান লাগতেছে, বেজ লাগতেছে। বেজের কারণে এর সাথে কত গুণ হচ্ছে? 10, 10 টু দি পাওয়ার 0 মানে 1, তার কারণে 8ই থাকতেছে। অঙ্কগুলোর যে একটা স্থান, এই ঘরে বসছে না, এই ঘরের একটা মান আছে। ধরো তোমাকে একটা ঘরে একটা চাল, ধরো একটা ঘরে গেলে একটা মেশিন আছে, ওইখানে গেলে 2 গুণ হয়, পরের একটা ঘরে গেলে 4 গুণ হয়। তো তোমাকে একটা চাল দেওয়া হলো, তুমি ওই চালটা ওই ঘরে নিয়ে গেলে চালটা 2টা হয়ে যাবে। পরের ঘরে নিয়ে গেলে, আচ্ছা 2টা খুব কম মনে হচ্ছে, ধরো 250 গ্রাম করে করে ইনক্রিজ হবে। তো তোমার কাছে একটা চাল আছে, একটা চাল তুমি ওই ঘরে নিয়ে গেলে 250 গ্রাম হলো, পরের ঘরে নিয়ে গেলে 2 গুণ হচ্ছে, তাহলে 250 ইন্টু 2 500 গ্রাম হলো, তারপর 1000 গ্রাম হচ্ছে, এইরকম ভাবে বাড়তেছে আর কি। তো এইটার মান হচ্ছে 8। 8 এর এই ঘরের মান হচ্ছে 10 টু দি পাওয়ার 0। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে কত হয়? 1। এটা হচ্ছে এই ঘরের মান। এই ঘরের মান হচ্ছে 10 টু দি পাওয়ার 1, দশকের ঘর। এই ঘরের মান 10 টু দি পাওয়ার 2, 100, শতকের ঘর। তাহলে 7 ইনটু 100 700, এটা হচ্ছে না? তাহলে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান, অবস্থান জানতে হবে। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান জানতে হবে তোমার। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি কি প্রয়োজন বুঝিয়ে লাগবে, এটা খ নাম্বারে আসবে। কি প্রয়োজন? ফার্স্ট অঙ্কগুলোর একটা মান লাগবে। এখানে যে অঙ্কগুলো ইউজ করছি, প্রতিটা অঙ্কর স্বতন্ত্র একটা মান আছে, সেই অঙ্কগুলোর মান লাগবে। বেস বা ভিত্তি লাগবে, সেই বেসের উপর ভিত্তি করে ঘরের মানগুলো নির্দিষ্ট হবে। এখানে দেখো আমরা ডেসিমালে কিন্তু এটার মান 10, কিন্তু যখন বাইনারিতে যাবা তখন দেখবা এই ঘরের মান আবার 2 হয়ে যাবে, তারপরে 4 হয়ে যাবে, অক্টালে যায় এটা 8 হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, এইরকম করে 2 এর গুণিতক করে করে বাড়বে, এইরকম করে, মানে পাওয়ার 1 2 করে 8, 8 এর পাওয়ার 1, 8 2 16, 8 এর পাওয়ার 3 64, এরকম করে করে পাওয়ার করে করে। এই দেখো 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, তারপরে অক্টালে হচ্ছে 8 to the power 0, 8 to the power 1, 8 এর উপরে স্কয়ার, 8 এর উপরে কিউব, একক দশক, এইভাবে করে বাড়তে থাকবে। তো আমাদের ডেসিমালে কি রকম হয়? এই 768 এর যদি আমরা মান নির্ণয় করতে যাই, তো এই ঘরের মান 10 to the power 0, এইটার মান 10 to the power 1, এইটার মান 10 এর উপরে স্কয়ার, এই ঘরের মান 0 মানে 1, এককের ঘরের মান হচ্ছে 1, 8 এর সাথে 1 যোগ গুণ করে 8, 6, এটা ঘরের মান হচ্ছে 10, 6 ওই ঘরে নিয়ে গেলেই 6 10 গুণ হয়ে যাবে, তাহলে 6 10 এ 60, আর 7 এই ঘরে নিয়ে গেলে 100 গুণ হয়ে যাবে, তাহলে 700 যোগ করে 768। তো তাহলে বুঝে পারছো আশা করি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি কি প্রয়োজন? এই তিনটা জিনিস প্রয়োজন: অঙ্কগুলোর মান, বেস ভিত্তি, অবস্থান বা স্থানীয় মান। তো একটা জিনিসে আমরা বারবার আটকে যাচ্ছিলাম, সেটা হচ্ছে বেস বা ভিত্তি। এই বেস বা ভিত্তির সংজ্ঞা, ডেফিনিশন, এই বেস বা ভিত্তির সংজ্ঞাটা 6 নম্বরের জন্য ডিরেক্ট পড়া লাগবে। তো বেস বা ভিত্তির জন্য পড়ার আগে আমরা আরেকটা জিনিস একটু পড়ি, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানে দেখছো না, অনেক সময় এইভাবে লিখি 525.57,
এই যে দশমিকটা দিই না, এই দশমিকটাকে বলা হয় হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, RADIX, র্যাডিক্স POINT, র্যাডিক্স পয়েন্ট বলা হয়। তো এই র্যাডিক্স পয়েন্টের সংজ্ঞাটাও আসবে। আর সর্ববামে, সবার বামে যে ডিজিটটা থাকে, এই বামে যে ডিজিট থাকে এটাকে বলা হয় MSB বা MSD। যখন বাইনারিতে লিখবো তখন বি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবির পূর্ণরূপ এমসিকিউ দিতে পারে অনেক সময়, তাই। আর এমএসডি যখন হচ্ছে ডিজিট বাইনারি বাদ দিয়ে যখন ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমালে লিখবো তখন হচ্ছে এমএসডি, এটা ডিরেক্ট এমসিকিউ আসবে। তোরা একটা সংখ্যা দেবে যেখানে এমএসবি কোনটা আইডেন্টিফাই করো, এমএসডি কোনটা, এলএসডি কোনটা, এরকম করে এমসিকিউ দেবে। এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, কি হবে বলো তো, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এইটা তো র্যাডিক্স পয়েন্ট, দশমিক, দশমিকের পরে ডান দিকে সর্বশেষ যে সংখ্যা সেটা হচ্ছে এলএসবি বা এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি বা এলএসডি, LEAST, লিস্ট মানে কম আর কি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট। তো এর মধ্যে হচ্ছে তোমার এই যে 525, এই 525 টুকু হচ্ছে তোমার শুধু 525 দশমিকের, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, ইংলিশ হচ্ছে ইন্টিজার। মনে রাখো, ফ্লেক্স না, ইংলিশ না জানলেও চলবে। আর দশমিকের পরে যে সংখ্যাটুকু থাকে এটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন। অনেক বই ফ্লোটিং নাম্বারও বলা আছে, কিন্তু আমি 2-3টা বই রিসার্চ করে দেখলাম ভগ্নাংশ বেশি জায়গায় বলছে। ভগ্নাংশ, ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন। রেকর্ড কি হচ্ছে? এবার হচ্ছে ভিত্তি, র্যাডিক্স পয়েন্টের সংজ্ঞাটা হচ্ছে লাগবে, সংজ্ঞাটা কতে আসে র্যাডিক্স পয়েন্ট। মুজিবুর স্যারের বইয়ে সুন্দর একটা সংজ্ঞা আছে, তারপরেও লিখে দেই, আমার দায়িত্ব। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে র্যাডিক্স পয়েন্ট কি করছে দেখো তো, সংখ্যাটাকে বোঝো। 647.32 র্যাডিক্স পয়েন্ট, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার, আর এইটা হচ্ছে ভগ্নাংশ ফ্লোটিং নাম্বার বা ফ্র্যাকশন। তো র্যাডিক্স পয়েন্ট কি করছে, পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশকে আলাদা করছে না, পৃথক করছে। এইটাই সংখ্যা, মুখস্থ করা লাগবে না, নিজের মতো করে বাইনে মাধুর্য দিয়ে লিখবা যাতে কথাটা ঠিক থাকে। তাহলে সংখ্যা পদ্ধতি র্যাডিক্স পয়েন্ট কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে থাকবে, নন পজিশনাল আবার এমন না কিন্তু যে I রোমান সংখ্যাতে কিন্তু তাই বলে দশমিক আসবে না। তো সংখ্যাটা এইভাবে দেবা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে লেখা খারাপ গো, ভালো হবে না। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার, আমার মনে হয় অঙ্ক আর ডিজিটটা আমি ভালোভাবে বোঝাতে পারিনি, দেখা যাক আরেকটু রিসার্চ করে আবার না হলে বোঝাবো না। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা, এখানে আমরা কি আলাদা করছি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এটা লিখছি। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে পৃথক করতে, একটু কঠিন বাংলা শব্দ ইউজ করো, পৃথক করতে যে সাংকেতিক চিহ্ন সম্ভবত, যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট, বাংলাতে লেখো, আমি ইংলিশে লিখছি, র্যাডিক্স পয়েন্ট বলে। তো এই
হচ্ছে রেডিক্স পয়েন্টের সংজ্ঞা। এই সংজ্ঞাটা লাগবে। এবার আমরা এতক্ষণ হলে যে জিনিসটা নিয়ে আটকে যাচ্ছিলাম, বেস, ভিত্তি, পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আসলে ভিত্তি জিনিসটা কি সংজ্ঞাটা বলি। এইটার সংজ্ঞাও ডিরেক্ট ক নাম্বারে আসে। ভিত্তি, বেস। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। কোন সংখ্যা পদ্ধতির মুখস্থ রাখা লাগবে, এগুলো এছাড়া আর কোনো কাজ নেই। এত বোঝা তোমার থেকে বোঝা যাবে। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যায় ব্যবহৃত, ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যা বোঝায়। কোন সংখ্যা পদ্ধতিতে ভিত্তি বলতে, কোন সংখ্যা পদ্ধতিতে ভিত্তি বলতে, সংখ্যা পদ্ধতি নিজের লেখা নিজে বলেছে, দেখছো? কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যা বোঝায়। অর্থাৎ যতগুলো প্রতীক, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই যে সংখ্যা পদ্ধতি, ধরো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, সেটুসে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট যে অঙ্ক, যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করছি তার সংখ্যা। অর্থাৎ উদাহরণ দিলে ভালো বুঝবা। আমরা কি সংখ্যা পদ্ধতি ইউজ করি? ডেসিমাল। আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট কয়টা? কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10। এই জন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বেস যদি হয় n, তাহলে ডিজিট কয়টা হবে? n minus 1। ডিজিট হবে n minus 1। বুঝলা না? এই দেখো 10 না, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, তার মানে 10টা অঙ্ক না। আমরা তো 10-এ যেতাম, ডিরেক্ট 9 এর পরে আবার 10-এ যাব। 10-এ যাওয়ার জন্য আবার 1 আর 0 লাগতেছে না। 10 তো আলাদা স্বতন্ত্র কোনো সংখ্যা না, 1 আর 0 নিয়ে গঠিত না। এজন্য ডিজিট হচ্ছে এক ঘর কম নেবে, 1 কম। তোমার এজন্য একটা 1 1 যোগ করে 10 হয় না? তো দেখো বাইনারিতে হচ্ছে তোমার ডিজিট হচ্ছে 2টা। বাইনারির বেস কত? বাইনারির বেস 2 না, তাহলে ডিজিট কয়টা হবে? 2টা। আগে 0 তারপরে 1, আবার কি 2 লিখবা না? 2টা ডিজিট তো ফুল হয়ে গেছে, তাহলে বাইনারি বেস 2 না, 2টা ডিজিট হইছে। তো এখন যখন আমরা যোগ করি 1 + 1 যোগ করি না বাইনারিতে, 1 আর 1 যোগ করে ডেসিমালে 2 হয়। যোগের ক্লাস যখন আমরা করব তখন আরো ডিটেইলসে করব। ডেসিমালে যোগ করে 2 হয়, কিন্তু 2 কি লিখতে পারি না, যার জন্য আমরা 0 লিখি এখানে। এই ঘরে 0 লিখি, হাতের একটা পরের ঘরে পাঠিয়ে দেই, 1 হয়ে যায় 10। হাতের একটা পরে, এটা যখন আমরা হচ্ছে তোমার যোগ বিয়োগ করব তখন হচ্ছে আরো ভালো করে বোঝানো যাবে। তো একটা কাজ দিই, ধরো এক্সাম্পল কোশ্চেন, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 5, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট কয়টা থাকবে, কত থেকে কত পর্যন্ত? ভিডিওটা পজ করে করার চেষ্টা করবে, তারপরে আমি করে দিচ্ছি। তো দেখো বেস হচ্ছে আছে 5টা, অঙ্ক থাকবে 5টা, 0 থেকে 1 2
3 4 5 পর্যন্ত, তাই কি না 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত থাকবে। আমার নিজের কাছেই ভুল লেগেছে, আমি সঠিক বুঝাতে পারছি না, আসলে আমার জ্ঞানের স্বল্পতা, জানার কম। কোন একটা জিনিসকে বাস্তবিক উদাহরণ দিয়ে ব্যাখ্যা করাটাও একটা আর্ট, যেটা এখনো আমার, আমি তো যা দেখাচ্ছি বই থেকে পড়াচ্ছি বা নিজে পড়ছি দেখে তোমাকে এগুলো করছি। বেটার হয়তো যদি প্র্যাকটিক্যালি বাস্তবতার সাথে মিল রেখে তোমাকে বোঝাতে পারতাম। ভিত্তির পরে আসবি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এটা তো আমরা পড়ছি, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারির বেস কত? 2। বাংলা লেখা মনে হচ্ছে না, ইংলিশে লিখি। অক্টালের বেস 8, ডেসিমালের বেস 10, হেক্সাডেসিমালের বেস 16। শর্টকাটে লিখছি, ফুল কিন্তু লিখিনি, বানানগুলো দেখে নিও। এখান থেকে একটা এমসিকিউ মনে রাখবা। তো বাইনারিতে আছে হচ্ছে ডিজিট কয়টা? 0 1, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, এক কম থাকবে, এটা মনে রাখো। ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে। হেক্সাডেসিমেলে 0 থেকে কি কত পর্যন্ত থাকবে কও? 15 পর্যন্ত না, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে a, 11 বার b, 12 c, 13 d, 14 e, 15 f। a b c d f আনছে হেক্সাডেসিমালে। বিট, বাইনারি সংখ্যা পদ্ধতি 0 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। এটা একটা সংজ্ঞা আসতেই পারে, ক নম্বরে বিট কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুইটা ডিজিটকে বিট বলে, মৌলিক বা অঙ্ক। তো এতক্ষণ যা পড়লাম এটা আসলে বোঝানোর কিছু নেই, এমনি জানার জন্য বই পড়লেও তুমি বুঝবা। এতক্ষণ যা পড়লাম আমাদের মেইনলি যা লাগবে হচ্ছে ট্রান্সফরমেশন, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এতক্ষণ যা পড়ালাম এটা কেউ না পড়ালেও তুমি যদি নিজে ধৈর্য নিয়ে বই পড়তা, আমার থেকে বেটার তুমি বুঝতা। আমি তো আলু ফালু বোঝাইছি। তাও সংখ্যা পদ্ধতির ইতিহাস প্রথমটুকু পড়াইনি, ওইটুকু নিজ দায়িত্বে পড়ে নিতে পারো, আমার বইয়ে যেটুকু দেখানো আছে আমি। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর